আমাদের আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। কোনো লম্বা ভূমিকা নয়, চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করি। আজ আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাসে পৃথিবীর সবচেয়ে বিশাল আর বিস্ময়কর একটি স্থাপনা নিয়ে কথা বলবো, থ্রি গর্জেস ড্যাম। মানুষের তৈরি একটি কাঠামো ঠিক কিভাবে একটি প্রমত্তা নদীকে একেবারে বশ করে ফেলেছে, আর তার প্রভাব কিভাবে আক্ষরিক অর্থেই পুরো পৃথিবীর উপর পড়েছে, সেই অবিশ্বাস্য যাত্রার প্রতিটি ধাপ আজ আমরা খুঁটিয়ে দেখব। এটা শুধু কোনো সাধারণ আলোচনা নয়, বরং তথ্যের একেবারে গভীরে গিয়ে এই বিশাল কাঠামোর পেছনের বিজ্ঞান, এর নির্মাণ কৌশল এবং এর দীর্ঘমেয়াদী পরিণতিগুলো আজ আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, চলুন একেবারে গভীরে যাওয়া যাক। পর্দায় যে সংখ্যাটা দেখছি এটা হয়তো সায়েন্স ফিকশনের মতো শোনাতে পারে, কিন্তু এটা পুরোপুরি বাস্তব। এই বাঁধের কারণে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭৫ মিটার ওপরে ৩৯ ট্রিলিয়ন ৩৯ লক্ষ কোটি কিলোগ্রাম পানি যখন একসাথে জমা করা হয়, তখন তা আমাদের এই পৃথিবীর ঘূর্ণনকে প্রতিদিন ০.০৬ মাইক্রোসেকেন্ড ধীর করে দেয়। একটু ভাবুন তো, একটি মানবসৃষ্ট কাঠামো যে আস্ত একটি গ্রহের গতি প্রকৃতি পরিবর্তন করে দিতে পারে, এই ছোট্ট সংখ্যাটি তারই এক অবিশ্বাস্য প্রমাণ। পদার্থবিজ্ঞানের এই ধারণাটি কিন্তু খুব সহজেই বোঝা সম্ভব। যখন এত বিশাল পরিমাণ ভরের পানি পৃথিবীর ঘূর্ণন অক্ষ থেকে আরও দূরে সরিয়ে নেওয়া হয়, তখন পৃথিবীর মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক বেড়ে যায়। ব্যাপারটা অনেকটা একটা স্পিনিং টপ বা লাটিমের মতো। ভর যখন কেন্দ্র থেকে দূরে সরে যায়, তখন এর ঘূর্ণন এমনিতেই ধীর হয়ে আসে। মানুষের তৈরি স্রেফ একটা কংক্রিটের কাঠামো কিভাবে স্থায়ীভাবে আমাদের গ্রহের ফিজিক্সকে প্রভাবিত করেছে, এটা তার দারুণ একটা উদাহরণ। তো আমাদের প্রথম পর্ব, প্রবাহমান নদীকে বশ করা। চলুন দেখি ইয়াংজি নদীর বিশাল প্রবাহকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল এর অভিনব কৌশল। ইয়াংজি নদীর মতো এতটা শক্তিশালী নদীর ঠিক মাঝখানে প্রকৌশলীরা কিভাবে এই কাঠামো তৈরি করলেন। সাধারণত নদীর গতিপথ সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু এখানে ব্যবহৃত ২/৩ এবং ১/৩ কফর ড্যাম প্রযুক্তিটি সত্যি জিনিয়াস। প্রকৌশলীরা প্রথমে নদীর ২/৩ আটকে মূল বাঁধের একাংশ তৈরি করেন, আর বাকি প্রবাহ ১/৩ দিয়ে চলতে থাকে। এরপর যখন সেই বাকি অংশে মাটি ফেলা হয়, তখন আগের স্পেলওয়েগুলো খুলে দেওয়া হয়। এই বুদ্ধিদীপ্ত কৌশলটির কারণেই ব্যয়বহুল নদী ঘোরানোর পদ্ধতির আর কোনো প্রয়োজনই হয়নি। এরপর আসছে দ্বিতীয় পর্ব, কংক্রিট ইঞ্জিনিয়ারিংয়ে এক নির্মাণ বিস্ময়। বাঁধ তৈরিতে যে পরিমাণ উপাদানের প্রয়োজন হয়েছিল তা এক কথায় কল্পনাতীত। এই যে ২,৭০,০০,০০০ ঘনমিটার, এটা হলো ঢালাই করা কংক্রিটের পরিমাণ। প্রচলিত পদ্ধতিতে কাজ করলে এটা শেষ হতে কয়েক দশক সময় লেগে যেত, কিন্তু সময় বাঁচাতে এখানে ব্যবহার করা হয়েছিল সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং বিরতিহীন রোটেক কনভেয়ার সিস্টেম। এই সিস্টেমে ছিল অবতল আকৃতির বেল্ট এবং ১৮০ ডিগ্রি ঘুরতে সক্ষম টেলিস্কোপিক বুম, যার ফলে অবিরাম এবং নিখুঁত কংক্রিট সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছিল। গ্রীষ্মকালে চীনের প্রচণ্ড গরমে এত বিপুল কংক্রিটের মান ঠিক রাখা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। তাই তরল পানির বদলে আক্ষরিক অর্থেই বরফকুচি মেশানো হতো। শুধু তাই নয়, পুরো কনস্ট্রাকশন সাইট জুড়ে কৃত্রিম কুয়াশা তৈরি করা হয়েছিল। হ্যাঁ, কৃত্রিম কুয়াশা। এটি সেখানে একটি মাইক্রোক্লাইমেট তৈরি করেছিল। এর ফলে কংক্রিট খুব দ্রুত শুকিয়ে ফাটল ধরার ঝুঁকি একদম কমে যায় এবং সূর্যের সরাসরি তাপ থেকেও রক্ষা পায়। এছাড়া মাল্টি আর্ম ভাইব্রেটিং মেশিন ব্যবহার করে ভেতরের বাতাসও বের করে দেওয়া হতো। সত্যি অসাধারণ। কংক্রিট যখন জমাট বাঁধে, তখন এর ভেতরে প্রচণ্ড রাসায়নিক তাপ তৈরি হয়। এই তাপ বের করার জন্য বাঁধের ব্লকের ভেতরে ১ ইঞ্চি ব্যাসের ৯,৫০০ কিলোমিটার দীর্ঘ স্টিলের কুলিং পাইপ বসানো হয়েছিল। ৯,৫০০ কিলোমিটার! প্রথমে নদীর ঠান্ডা পানি এবং পরে রেফ্রিজারেশন প্ল্যান্টের পানি এই পাইপগুলোর ভেতর দিয়ে প্রবাহিত করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হতো। পরবর্তীতে এই পাইপগুলোর ভেতরেই উচ্চ চাপে গ্রাউট বা সিমেন্ট মিশ্রণ ঢুকিয়ে এগুলোকে স্থায়ী রড হিসাবে বাঁধের কাঠামোর অংশ করে নেওয়া হয়। এটি অত্যন্ত সূক্ষ্ম এবং একই সাথে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। যখন কংক্রিটের একটি ব্লক শুকায়, তখন এর ওপরে সিমেন্টের একটি দুর্বল দুধের মতো সাদা স্তর তৈরি হয়। একে বলা হয় ল্যাটেন্স।
যদি এর ওপর সরাসরি নতুন স্তর ঢালা হয় তবে জোড়াটি খুব দুর্বল হবে এবং পানির প্রচণ্ড চাপে বাঁধ ভেঙে যেতে পারে। তাই ৭০ মেগাপ্যাসকেল উচ্চ চাপের পানির জের দিয়ে এই দুর্বল স্তরটিকে একেবারে কেটে সরিয়ে ফেলা হয়, যাতে দুটি স্তরের মধ্যে একটি শক্তিশালী মেকানিক্যাল বন্ড বা যান্ত্রিক সংযোগ তৈরি হয়। আমাদের তৃতীয় পর্ব বিদ্যুৎ ও জাহাজ চলাচল। চলুন এর কার্যকরী নকশাটি দেখে নেওয়া যাক। ইয়াংজি নদী অত্যন্ত ব্যস্ত একটি নৌপথ। প্রতিদিন প্রায় ৮০টি কার্গো জাহাজ যাতায়াত করে এখানে। আর এই জাহাজ চলাচলের সমাধানে এখানে দুটি ভিন্ন পদ্ধতির স্পষ্ট পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। একদিকে রয়েছে 5 স্টেজ লক, যেখানে ধাপে ধাপে পানির স্তর সমান করে জাহাজ পার করা হয়, যাতে সময় লাগে ৩ থেকে ৪ ঘণ্টা। অন্যদিকে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শিপ এলিভেটর। এটি মূলত বৈদ্যুতিক কাউন্টারওয়েট বা ভারসাম্য ব্যবস্থায় চালিত এক বিশাল লিফট, যা একটি পুরো জাহাজসহ পানির আস্ত বেসিনকে মাত্র ৪০ মিনিটে ১১৩ মিটার ওপরে তুলে দেয়। অবিশ্বাস্য, তাই না? আর এটি চমৎকারভাবে তুলে ধরে যে বাঁধের ভেতরে ঠিক কিভাবে বিপুল পরিমাণ শক্তি উৎপাদিত হচ্ছে। এখানে ৩টি ভিন্ন পাওয়ার হাউসে মোট ৩২টি বিশাল ফ্রান্সিস টারবাইন রয়েছে। এত বিশাল ক্ষমতার অধিকারী হওয়ার পরও এগুলো মাত্র ৭৫ আরপিএম গতিতে বেশ ধীরে সুস্থে ঘরে। এরা এতই বেশি কার্যকর যে বিপুল বেগে আসা পানির শক্তির ৯৫% এরা শোষণ করে নেয়। পানি যখন বের হয়ে যায় তখন তার মাত্র ৫% শক্তি অবশিষ্ট থাকে। এখানে একটি খুব মজার বৈপরীত্য রয়েছে। থ্রি গর্জেস ড্যামের মোট উৎপাদন ক্ষমতা ব্রাজিলের ইতাইপু ড্যামের চেয়ে ৬০% বেশি, কিন্তু ইয়াংজি নদীতে কেবল বর্ষাকালেই সবচেয়ে বেশি পানি থাকে। বছরের অন্য সময় অনেক টারবাইন বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়। অন্যদিকে ইতাইপু ড্যাম সারা বছর স্থিতিশীল প্রবাহ পায়, যার ফলে ইতাইপু বহু বছর ধরে মোট শক্তির উৎপাদনে এগিয়েছিল। যদিও ২০২০ সালের ভারী বর্ষায় থ্রি গর্জেস প্রচুর পানি পেয়ে আবারও বিশ্ব রেকর্ড নিজের করে নেয়। বাঁধের পেছনের এই সুবিশাল জলাধারটি পূর্ণ করার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত চিন্তার এবং চাপের। এটি ৭ বছর ধরে ৩টি ধাপে সম্পন্ন হয়েছিল। পানির স্তর খুব দ্রুত বাড়ালে পাহাড়ের ঢাল অস্থিতিশীল হয়ে ভূমিধস হতে পারত, অথবা পানির বিপুল চাপে ইনডিউসড আর্থকুয়েক বা ভূমিকম্প সৃষ্টি হতে পারত। তাই নদীর তীরে হাজার হাজার পিজোমেট্রিক এবং ইনক্লিনোমিটার সেন্সর বসানো হয়েছিল, যা মাটির প্রতিটি সূক্ষ্ম পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করত। এবার আসি চতুর্থ পর্বে, পরিবেশগত এবং মানবিক মূল্য। এই বিশাল কাঠামোর স্থায়ী পরিণতিগুলো এবার নিরপেক্ষভাবে দেখা যাক। যে কোনো মেগা স্ট্রাকচার নির্মাণেরই একটি দীর্ঘমেয়াদী মূল্য থাকে। এই সুবিশাল জলাধার তৈরি করার জন্য মানবিক এবং সাংস্কৃতিক দিক থেকে বেশ বড়সড় ত্যাগ স্বীকার করতে হয়েছে। প্রায় ১৩ লাখ মানুষকে তাদের আদি নিবাস থেকে সরিয়ে নেওয়া হয়। পানির নিচে চিরতরে তলিয়ে যায় হাজারো প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যার মধ্যে ছিল বো সম্প্রদায়ের সেই প্রাচীন ঝুলন্ত কফিনগুলো। এমনকি হাজার বছরের পুরনো জ্যাংফে মন্দিরকেও ভেঙে অন্যত্র সরিয়ে নিতে হয়েছিল। আরেকটি বড় সংকট হল পলির স্তর জমা হওয়া। তীব্র স্রোতের নদীর গতি কমে গেলে এর পলি স্বাভাবিকভাবেই নিচে জমা হতে থাকে। এই সমস্যা মোকাবেলার কৌশল হিসাবে গ্রীষ্মের বন্যায় ঘোলা পানি এবং পলি গেট দিয়ে ছেড়ে দেয়া হয়, কিন্তু এই পদ্ধতিতে মাত্র ৩০% পলি বেল হয়। এর ফলে বাঁধের নিচের দিকে পলিবিহীন তীব্র স্রোতের পানি নদীর তলদেশ এবং পাড় ক্ষয়ে যেতে শুরু করে, যা সেতুর ভিত্তি এবং নদীর পাড়ের জন্য বেশ হুমকিস্বরূপ। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল প্রকৃতির একটি স্বাভাবিক চক্রের মারাত্মক ব্যাঘাত। ঐতিহাসিকভাবে ইয়াংজি নদী শুধু পানিই বহন করত না, এটি লিভিং মাড বা জৈব পদার্থ সমৃদ্ধ পলি বহন করত, যা ছিল প্রকৃতির একেবারে বিনামূল্যের সার। এই বাঁধ এখন সেই পলির ৭০ থেকে ৮০% আটকে দেয়। ফলে বাঁধের নিচের দিকের বিস্তীর্ণ ফসলি জমিগুলো পুষ্টিহীনতায় ভুগছে এবং আগের ফসল উৎপাদন ধরে রাখতে এখন বাধ্য হয়ে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে। পুরো বিশ্লেষণ শেষে একটি বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। মানব প্রকৌশলের দক্ষতা আজ এমন এক জায়গায় পৌঁছেছে যা আস্ত একটি গ্রহের ঘূর্ণনকে প্রভাবিত করতে পারে। আমরা প্রকৃতির প্রবল শক্তিকে বশ করেছি ঠিকই, কিন্তু এর বিনিময়ে বাস্তুতন্ত্র এবং মানুষের জীবনে যে স্থায়ী প্রভাব পড়েছে তাকে আমরা পুরোপুরি এড়াতে পারি। এই অসাধারণ বৈজ্ঞানিক অর্জনের সুবিধা এবং এর দীর্ঘমেয়াদী মূল্যের মধ্যকার ভারসাম্যটি আসলে কোথায়? বিষয়টি সত্যি গভীরভাবে ভাবার মতোই।